আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের সকালের শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে ঈদুল আজহার সকাল। সকাল সকাল ঘর ঝাড়ু দিয়ে নিলাম। আর এখন চলে এসেছি রান্নাঘরেই ঈদের দিনের সেমাই রান্না করব তাই। আমি আগে থেকেই দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এখন সেমাইগুলো ভুনে নেব। তার আগে কিছু বাদাম আর কিশমিশ ভেজে নেব। রান্না করতে করতে চলুন আমার ছোটবেলা থেকে একটু ঘুরে আসি। আমি বাবা মায়ের প্রথম সন্তান। সব সময় আমার ঈদটা কিছুটা স্পেশাল ছিল, কারণ আমার দাদা বাড়িতে আমি বড় মেয়ে, সবার অনেক আদরের। তাই দাদু বাড়িতে ঈদ করতে গেলে আমার ঈদটা অনেক বেশি আনন্দের হয়ে যেত। আমি তখন ঈদ কি বুঝতাম না, আমি বুঝতাম দাদু বাড়ি যাওয়া মানেই আনন্দ। আর যেহেতু বাবা মা চাকরি করতো, আব্বু আম্মুর ছুটি হলে তারপরে আমরা ঈদের ছুটিতে বাড়ি যেতে পারতাম। এই সময়টা আমার কাছে ছিল অনেক আনন্দের, যখন জানতে পারতাম যে আমরা আগামী 2-3 দিনের ভেতরেই যাব এবং ডেটটা ঠিক হয়ে যেত। আমার তার আগে থেকে কয়েকটা দিন যেন কাটতেই চাইতো না। দাদু বাড়ি যাব, দাদু বাড়ি যাব, এই একটা অন্যরকম আনন্দ। আমি জানি না এখনকার বাচ্চারা এই আনন্দটা ঠিক আমার মতো করে পায় কিনা। তো যখন আমাদের রওনা হওয়ার সময় হতো, একদম আমাদের সমস্ত কিছু গোছগাছ আমরা বেরিয়ে পড়তাম। কি একটা উৎফুল্লতা, কত যে ভালো লাগা। বাড়িতে যাব, খেলা করব, কাদামাটিতে মিশতে পারবো, আম গাছে আম হবে, সেই আমগুলো পেড়ে আমরা সবাই মিলে খাবো। কখনো দেখা যেত বড়ইয়ের সময়, তখন আসলে ঈদটা তো বারবার চেঞ্জ হয় টাইম। কখনো দেখা যায় প্রচন্ড গরমের মধ্যে ঈদ হচ্ছে, তো আবার দেখা যায় প্রচন্ড শীতের মধ্যে ঈদ হচ্ছে। এটা আসলে একটা প্রাকৃতিক নিয়ম যে চেঞ্জ হতে হতেই যায়, কারণ প্রতি বছরেই 10 দিন বা 15 দিন আগ-পাছ হয়। তো এভাবে আমরা দেখা যেত দাদু বাড়ি যাওয়ার একটা প্রিপারেশন থাকতো, এবং ওই যে একটা আলাদা রকমের মজা। আর আমার দাদু বাড়ির পাশে বিশাল বড় ধানের ক্ষেত। আমরা ওইখানে যখন ধান থাকতো বা যখন কোনো ফসল থাকতো, তখন আইলের উপর দিয়ে আমরা হাঁটতাম, দৌড়াতাম আমার চাচাতো ভাই বোনেরা মিলে। তখন আমরা সবাই ছোট, সবাই অনেক মজা করতাম। আমরা ছোট ছোট হাঁড়ি পাতিল নিয়ে খেলতাম, আমরা পুতুল নিয়ে খেলতাম। অনেক দিন পরে যেহেতু আমি বাড়িতে যেতাম, আমি ওদের ভেতরে সবার ছোট ছিলাম। ওরা খেলতো, আমাকে ওদের সাথে রাখতো যে আসো তুমি আমাদের সাথে খেলা করো। আমি কিন্তু অনেক কিছুই বুঝতাম না, কারণ আমি ছোট। আমাকে আপুরা বলতো যে তুমি আমাদের এখানে বসে থাকো, আমরা কি করি তুমি দেখো, যা বলি তুমি করে দিও। তো সেভাবেই আমি ওদের সাথে মিশতাম। আমার আমার কাছে মনে হতো ওরা আমার সবচেয়ে আপন। আমার আমার এত বেশি আপন ওরা, ওরা ছাড়া যেন আমি একদম অসম্পূর্ণ। অথচ বড় হয়ে যাওয়ার পরে কত বছর হয়ে গেছে, ওদের সাথে আমার দেখা হয় না, দাদু বাড়িতে যাওয়া হয় না, ভাই বোনগুলোর সাথেও সেভাবে দেখা হয় না। হয়তো এখন এসে কারোর সাথে দেখা যদি হয়, আমি চিনতেও পারবো না। কতটা দূরত্ব তৈরি হয়ে গেছে, এগুলা ভাবতে গেলে খুব গভীরভাবে যখন ভাবি, তখন সত্যি সব কিছু মেকি মনে হয় যে পৃথিবীটা আসলে কেমন যেন সব কিছু আস্তে 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 করে কেমন বিলীন হয়ে যাচ্ছে। আসলে সবারই কি এমন হয় জানি না, এটা আমার অনুভূতিটাই আমি বললাম। তো তারপরে দাদু বাড়িতে যখন পৌঁছাতাম, আমাকে নিয়ে এত আনন্দ। আমার দাদি তো আমাকে পেয়ে মনে হতো চাঁদ পেয়ে গেছে, একেবারে বুকের মধ্যে জড়ায় রাখতো। আর মানে আমাকে দেখার জন্যে আমাদের বাড়ির আশেপাশে আমাদের যে প্রতিবেশীরা ছিল, যদিও সবাই ব্লাড কানেক্টেড, তো তারা সবাই চলে আসতো। আমাকে সবাই এত বেশি ভালোবাসতো যে সবাই আমাকে দেখতে চলে আসতো, আর আমার নামটাকে খুব শর্ট করে একটা নামে তারা ডাকতো। এটা অনেক ভালোবাসার নাম। মৃত্যুর আগ পর্যন্ত হয়তো নামটা আমার অন্তরের সাথে গেঁথে থাকবে। এখন আর ওই নামে কেউ আমাকে ডাকে না। আমি এখন বড় হয়ে গেছি, তো হয়তো এজন্যই। আর সেই যে মানুষগুলো ছিল যারা আমাকে ওই নামে ডাকতো, তাদের ভেতর থেকে অনেকে পৃথিবীতে নেই, অনেকেই বৃদ্ধ হয়ে গেছে, যাদের সাথে আমার দেখাই হয় না। কেউ হয়তো গ্রামে থাকে না। এই তো এভাবেই দূরত্ব তৈরি হয়ে যায়। তো দাদু বাড়িতে যেয়ে ঈদের দিন সকালবেলায় যেটা হতো, ঈদের দিন সকালবেলায় আমাকে আমার আম্মু বা আমার ফুপি কেউ একজন গোসল করায় দিত। আর আমার ছোট ফুপি আমাকে বলতো
ঠান্ডা পানিতে গোসল করতে। আমি ঈদের দিন সকালবেলায় শীতের সময় আমার মনে আছে শীতের কোনো একটা সকালে আমি গোসল করব না। ফুপি আমাকে বলছে যে, "আমি চাপ কল চেপে গরম পানি বের করে তোমাকে গোসল করিয়ে দেব, তুমি আসো।" আমি রাজি ছিলাম না। তখন ফুপি বলছিল, "তুমি জানো ঈদের দিন সকালবেলা আল্লাহ পাক সব কলের ভেতরে মানে টিউবওয়েলে জমজম কূপের পানি দিয়ে দেয়। ঈদের দিন সকাল, সকাল গোসল করতে হয়।" তো আমিও ছোট মানুষ, ঈদের দিন সকাল, সকাল ফুপির কথা শুনে গোসল করতে চলে যেতাম। গোসল করে ঠিরঠির করে কাঁপতে, কাঁপতে ঘরে আসতাম। ফুপি আমাকে একদম মুছে-টুছে সুন্দর করে আবার ঈদের জামা আমাকে পরিয়ে দিত। আমাকে সাজগোজ করিয়ে দিত। আর আমি আব্বুর সাথে, চাচুদের সাথে চলে যেতাম ঈদগাহে। আমার মনে আছে আব্বু ঈদগাহে নামাজ পড়তে চলে যেত আর আমাকে একটা ছায়া জায়গায় দাঁড় করিয়ে রেখে যেত কয়েকটা বাচ্চা-কাচ্চার সাথে এবং বলে যেত, "ওকে দেখে রেখো।" যেহেতু আমি আশেপাশের কোথাও চিনি না, আমি জানি না কোন দিক দিয়ে বাড়িতে যেতে হবে, আমি ওইখানেই দাঁড়িয়ে থাকতাম। একদম একটা গাছের মতো আমি নড়তাম না জায়গা থেকে এবং খুব ভালো করে খেয়াল করতাম যে আমার আব্বু ঠিক কোন দিক দিয়ে হেঁটে গেল, কোন লাইনে দাঁড়ালো, কোন সারিতে দাঁড়ালো। ঈদগাহে কি এখনকার বাচ্চারা যায়? আমি জানি না যায় কিনা, কিন্তু আমি আমার ছোটবেলায় গিয়েছি আমার আব্বুর সাথে, অনেকবার গিয়েছি। এরপর আব্বু নামাজ পড়ে এসে ঈদগাহে টুকটাক কিছু দোকানপাট বসতো, কখনো দেখা যেত কিছু আইসক্রিমের দোকান, ঝালমুড়ি-টালমুড়ি এরকম চকলেট-টকলেট, বিস্কিট, মিষ্টি-টিষ্টির দোকান বসতো। তো ওইখান থেকে আমি কিছু নিতে চাই কিনা শুনতো। যদি আমি কিছু চাইতাম তাহলে ওইটা কিনে দিত, আমি বাড়িতে নিয়ে চলে আসতাম। সারাদিনে কিন্তু ওই জিনিসটা আর কখনোই আমি খুলে দেখতাম না। কারণ ঈদের দিন আমার তো আর ওইটা খোলার সময়ই থাকতো না। আমার দাদা বাড়িতে যেটা হতো সেটা হচ্ছে ঈদের দিন সকালবেলায় ক্ষীর রান্না হতো। ক্ষীর কি আপনারা চিনেন? দাদা বাড়িতে দুধ, গুড় আর দেশি চাউলের আলো চাল যেটা, ওইটা দিয়ে অথবা পোলাও চাল দিয়ে একদম পায়েসের মতো করে রান্না করা হতো। কিন্তু ক্ষীরের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে দুধটা পায়েস থেকে একটু কম দেয়া হয় ওটা, আর নারকেল কোরানো দেয়া হয়। অনেক বেশি পরিমাণে রান্না হতো। ঈদের দিন যত রকম মিষ্টি আয়োজন থাক না কেন, ক্ষীরটা থাকতো আমাদের গ্রামে, আমার দাদা বাড়িতে বিশেষ করে। এটা আমার আম্মু অনেক পছন্দ করে। ক্ষীর খেতে আমার আম্মা পছন্দ করে। তো এখনকার সময় তো আর ক্ষীর রান্না হয় না। এখনকার সকালবেলায় এই যে মিষ্টি, খিচুড়ি, বেগুন ভাজি একদম শর্টকাট উপায়ে যা আমি করেছি এরকমটাই হয়। তো সবাই নামাজ কালাম পড়ে এসে চলে যেত কোরবানির কাছে। আমি ছোট ছিলাম তাই কোরবানি কিভাবে করে এটা দেখার খুব আগ্রহ ছিল, আর বড়রা আমাদেরকে ডেকে নিত যে, "আসো তাড়াতাড়ি আসো, এখনই কিন্তু কোরবানি হবে।" আমরা একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাচ্চারা সবাই দেখতাম কোরবানি হচ্ছে। কোরবানি হওয়ার পর যখন পার্ট বাই পার্ট একটা একটা সাইড করে রাখা হতো, গরুর বা খাসি যাই হোক না কেন, এরপরে সবাই মিলে বসতো। গ্রামে যেটা দেখেছি সেটা হচ্ছে কলাপাতা কেটে কলাপাতা বিছিয়ে দেওয়া হতো, তারপরে সবাই বসে পড়তে মাংসগুলোকে সাইজ করার জন্যে। আমার মনে আছে আমি বেশ কয়েকবার বড়দের সাথে একটা ছোট বটি নিয়ে বসে পড়তাম মাংস কাটার জন্যে। আমি কিন্তু কোরবানির মাংস কেটেছি। আমার খুবই ভালো লাগতো এইটা কাটতে। আমার মনে আছে আমার এক চাচাতো ভাই একবার হাত কেটে ফেলেছিল। সে অবশ্য আমাদের থেকে অনেক বড়। তার হাত কেটে গিয়েছিল। কারণ মাংসটা যখন কাটা হয় একটা সময়ে হাতে চর্বি লেগে পিছলা হয়ে যায়। তখন মাংসটা স্লিপ করে হাত থেকে। আর ওই সময়ে হাতটা কেটে যাওয়ার একটা ভয় চলে আসে। ওই সময়টায় খুব সাবধানে কাজ করতে হয়। আমার এই এক্সপেরিয়েন্সটাও আছে। আমি বড়দের সাথে বসে, বসে মাংস কেটেছি। আসলে ছোটবেলাগুলা খুব দ্রুতই যেন চলে গেল জীবন থেকে, না? এই আনন্দগুলা, এই অনুভূতিগুলো আর কখনোই পাবো না। আমরা যখন বড় হয়ে গিয়েছি, আমরা যখন একটা নির্দিষ্ট বয়সের সীমানা পার করে চলে এসেছি, তখন ফেলে আসা সেই সময়টাকে এত বেশি কেন মিস করি জানি না। এটা দেখা যায় বেশিরভাগ মানুষই কিন্তু এই জিনিসটাকে খুব মিস করে। আমি এখনও স্বপ্নে দেখি আমি স্কুলে যাচ্ছি, আমার পরীক্ষা, আমাকে খুব দ্রুত যেতে হবে স্কুলে। আমি আমি আসলেই মনে হয় অন্য সবার থেকে একটু বেশি ফেলে আসা দিনগুলাকে মিস করি। ছোটবেলার ঈদগুলাতে দেখা যেত যে একটা নির্দিষ্ট বাজেট থাকতো আমাদের হাতে। একটু বড় হওয়ার পরে যখন ৫০০ টাকা পর্যন্ত আসতো, তখন মনে হইতো, ইস! আর যদি কিছু টাকা আসতো তাহলে আমি এটা করতে পারতাম। মনে হতো বড় হইলে এর থেকে বেশি টাকা হবে, তখন আমি আমার এই শখগুলো পূরণ করব। আমার মনে আছে আমি যখন হাই স্কুলে পড়ি আমি আমার বান্ধবীদের সাথে ঘুরতে বের হয়েছিলাম।
আর আমাদের সময়ে একটা ফাস্ট ফুডের দোকানে যে কোনো রকম ফাস্ট ফুড খাওয়া বা কেনা, এটা অনেকটা ভাবের বিষয় ছিল। খুব কম সংখ্যক মানুষ ফাস্ট ফুডের দোকানে যেতাম। একটা মডার্ন ভাব, যেমন বর্তমান সময়ে বাচ্চারা রেস্টুরেন্টে যেই একটা ফিল পায়, আমরা ফাস্ট ফুডের দোকানে ঠিক সেরকম একটা ফিল নিয়েই ঢুকতাম। তো সেখানে আমাদের যেহেতু বাজেট কম, আমাদের খুব বেশি দামি কিছু খাওয়ার তো সুযোগ নাই বা কেনার সুযোগ নাই, আমরা খুব কম দামি কিছু কিনতাম। আর তখনই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করতাম, বড় হইলে যখন হাতে অনেক টাকা আসবে তখন এই জিনিসটা কিন্তু আমি ঠিকই কিনবো। সময় অনেক পার হয়ে গেছে, এখন বড় হয়েছি, সামর্থ্যের মধ্যে অনেক কিছু থাকার পরেও এখন আর মন চায় না। অনেকটা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ইচ্ছে পূরণ গল্পের মতো। ছেলে যখন বাবার বয়সে উপনীত হলো তখন আর ছেলের সাঁতার কাটতে মনে চায় না, আর বাবা যখন ছেলের বয়সে গেল তখন বাবার পকেটে ঠিকই লজেন্স খুঁজে পাওয়া গেল, তারও লেখাপড়া করার আর শখ থাকলো না। এই তো, এটা বোধহয় সবার। নতুন করে যদি আবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম, কোনো দৈব বলে, কোনো ঘটনাক্রমে যদি আবার ছোটবেলার সেই দিনগুলোতে ফিরে যাওয়া সম্ভব হতো, মনে হয় যে আমি আমার পেছনের সবগুলা ক্ষত আরেকবার হলে রিকভার করতাম, সেই দিনগুলায় আরেকবার ফিরতাম, সেই সময়গুলাকে, সেই মানুষগুলাকে আরেকবার মন ভরে দেখে নিতাম, সেই অনুভূতিগুলাকে আরেকবার ঝালাই করে নিতাম, যেটা কখনোই সম্ভব না। আর এখনকার দিনের ঈদগুলা হয়ে গেছে একেবারেই ঘরের ভেতরে। সকাল থেকে শুরু করে সন্ধ্যা অবধি রান্নাবান্না শেষ করে ক্লান্ত হয়ে এরপরে কিছুটা সময় রেস্টের জন্য যেন খুঁজে বেড়াই যে কোথায় একটু বিশ্রাম নেওয়ার সুযোগ আছে। খাওয়া দাওয়ার পর তো শেষ হয়ে গেল না, এরপরে জমে থাকলো অসংখ্য বাসনপত্র, যেগুলো ধোয়ার জন্য ব্যস্ত হয়ে পড়তে হয়। ঘর গোছানো থেকে শুরু করে রান্না বান্না, খাওয়া দাওয়া, সমস্ত কিছু শেষ করতে করতে কখন যে ঈদের দিনটা শেষ হয়ে রাতের চাঁদটা আবার উঠে যায় বুঝতেই পারি না। ঈদের দিনটা আসলে সে আগের মতো আনন্দ নিয়ে আসে না, অনেক দায়িত্ব কর্তব্যের ভেতর দিয়েই চলে যায়। আর মাঝে মাঝে পুরনো স্মৃতিগুলো হাতড়ে নতুন করে বেঁচে থাকার কিছু সঞ্চয় করার চেষ্টা করা আর কি। এখন বাচ্চাদেরকে নিয়ে ঈদ, মাঝে মাঝে বাবা মায়ের সাথে কথা বলে বা তাদের সাথে দেখা করে সময় কাটিয়ে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার ঈদ। এখন বাবা মাকে দেখেই শিখতে হবে কিভাবে আরো একটু বয়স বাড়লে সময়গুলোকে আমরাও কাটাবো এভাবে। জানি না কতদিন কে বাঁচবে, জানি না কতদিন কে এভাবে সবকিছু মিলিয়ে থাকার সুযোগ পাবে। যেটুকু সময় আছি আর একটু আনন্দ করে কাটানো যায় না? সত্যি, যে দিনটি চলে যায় সেই দিনটি আর ফিরে আসে না। আমার আজকের দিনটি হয়তো আগামী 5 বছর পরে আমি হাতড়ে বেড়াবো, খুঁজবো আজকের দিনের স্মৃতিগুলোকে। তাই প্রতিটা মুহূর্তকে আল্লাহ যেন সুন্দরভাবে, সমানভাবে উপলব্ধি করার তৌফিক দান করে। এমনও অনেক আপনজন আছে, তারা কখনোই চোখের সামনে আসে না, কখনোই দেখা হয় না, কথা হয় না। আল্লাহ প্রত্যেকটা মানুষকে, আপন পর, প্রিয় অপ্রিয় প্রত্যেকটা মানুষকে ভালো রাখুক, সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক। আজকের ঈদের দিনে এই ছোট্ট প্রার্থনাটুকুই শুধু আল্লাহর কাছে করি। আজকের এই ভিডিওটাতে কথা বলতে বলতে অনেক কথা বলে ফেললাম। আজকের ঈদের দিনে কিন্তু আমি অনেক কিছু রান্না করেছি। আজকে এই যে গরুর মাংসটা গরম করে নিচ্ছি, এটা আমি রান্না করেছি। এখন যেহেতু খাবার দিব, সবাই খাওয়া দাওয়া করতে যাবে, তাই গরুর মাংসটা আরেকবার রান্না করে নিচ্ছি। পোলাও রান্না করেছি, সাদা ভাতও করেছি, সাথে আছে পুঁই শাক আর বেলে মাছের একটা চচ্চড়ি, আছে বেগুন ভাজি, মুরগির রোস্ট। সকাল থেকে রান্না করতে করতে ক্লান্ত হয়ে গেছে একেবারে। এখন দুপুরবেলায় যে সবাই মিলে খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ করে অনেক লম্বা একটা ঘুম হবে, রেস্ট নিতে হবে, শরীর আর চলছে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। আর ঈদের পরের দিন কিন্তু আমরা ঘুরতে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম সোনারগাঁয়ে জাদুঘরে।
আর গিয়েছিলাম পানাম সিটি দেখতে। বাচ্চাদের নিয়ে বেশ আনন্দ হয়েছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, অনেক ভালো লেগেছে, ঘুরে অনেক মজা পেয়েছি আমরা। তো এটার উপরে একটা ছোট্ট ভিডিও থাকবে আগামীকালকে। এই যে সামান্য একটি ক্লিপ যে আমরা গিয়েছিলাম, এটার উপরে পুরো ভিডিওটা ইনশাল্লাহ আগামীকাল আমি দেওয়ার চেষ্টা করব। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।